শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আশা রাখছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং একই সাথে তোমরা তোমাদের পড়াশোনা ভালো করে চালিয়ে যাচ্ছ। আমরা বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস শেষ করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে তোমরা জেনেছো বা দেখেছো আমরা সমাস নিয়ে একটি ক্লাস করেছি, অনেকদিন আগে ক্লাসটি নিয়েছিলাম। তোমরা ক্লাসটি আবার দেখে নিবে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমাসের দ্বিতীয় অংশ অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাস এবং তার দ্বিতীয় অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরেও সমাসের শুরু থেকে আমি একটু ধারণা দিয়ে মূল পর্বে চলে যাব। সমাস কি? সমাসের কাজ কি? সমাসের প্রয়োজনীয়তা কি? সমাস শব্দটির অর্থ হচ্ছে সমাস শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপণ, একপদীকরণ। সংক্ষেপণ, একপদীকরণ। সংক্ষেপণ মানে কি? মানে অনেকগুলো শব্দকে যখন একটি শব্দে পরিণত, একটি পদে পরিণত করা হয় সেটি হচ্ছে সমাস। তাহলে অর্থের মিল রয়েছে এমন দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া তাকে সমাস বলে। আমি আগেও ক্লাসে বলেছি, আমি আবারও বলছি যে অর্থের মিল রয়েছে এমন দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত করা হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলছি? সমাস বলছি। সমাস কিন্তু একটি সংস্কৃত শব্দ, তোমরা জানো। যেমন দেখো, নবজে অন্ন। দেখো এখানে তিনটা শব্দ রয়েছে, নবজে অন্ন। এটাকে আমরা যখন সমস্ত পদে পরিণত করছি বা সমাস নিষ্পন্ন করছি তখন সেটা হয়ে যাচ্ছে নবান্ন, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই কি করা হয়? অনেকগুলো পদকে অর্থের মিল রয়েছে এক পদে পরিণত করা হয়, সংক্ষেপ করা হয়। ঠিক আছে? তো এই সমাস নিষ্পন্ন করার পর যে পদটি আমরা পাই তাকে বলা হয় সমস্ত পদ। আর যে যে শব্দে পদে সমাস হয় তাকে বলা হচ্ছে কি বলা হয়? প্রত্যেকটা হচ্ছে সমস্যমান পদ। যে যে পদে সমাস হয় তাকে কি বলা হচ্ছে? সমস্যমান পদ বলা হয়। সমস্যমান পদ। প্রথমটাকে আমরা বলি হচ্ছে পূর্বপদ আর পরেরটাকে বলি আমরা উত্তর পদ বা পরপদ। তাহলে প্রথম অংশের নাম হচ্ছে কি? পূর্বপদ, আর পরের অংশের নাম হচ্ছে উত্তর পদ বা পরপদ। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস এবং বহুব্রীহি সমাস। আজকে আমরা দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। তাহলে সমাস, যদি আমরা সমাস ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে এটা ব্যাস বাক্য নির্ধারণ করা বা ব্যাস বাক্য করতে আমরা পারবো না। এর জন্য আমাদের শুরুতেই সমাস, সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো, আমরা আজকে দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসটা কি? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে, দুটি অর্থ রয়েছে, সংঘাত এবং মিলন। সংঘাত এবং মিলন, আবার জোড়া অর্থ ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা দ্বন্দ্ব শব্দ সমাসের ক্ষেত্রে মিলন অর্থে ব্যবহার করব। সংযোজক অব্যয়ের লোপ পেয়ে এবং
উভয় পদের অর্থে প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস। তাহলে কি সংযোজক অব্যয়টা কি? দেখো, মা ও বাবা, এটা কি হবে? মা বাবা। এই যে সংযোজক অব্যয়, দুইটাকে সংযুক্ত করেছে, এজন্য এটার নাম হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় লোপ পেয়ে উভয় পদের অর্থ যেখানে প্রাধান্য পায় তাকে কি বলা হচ্ছে? দ্বন্দ্ব সমাস। দেখো, এখানে কিন্তু কোনো একটি পদ না, পূর্বপদ অথবা পরপদ নয়, দুটি পদই কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। তাহলে যে সমাসে সংযোজক অব্যয় লোপ পাবে এবং উভয় পদের অর্থ প্রাধান্য পাবে তাকে কি বলা হচ্ছে? দ্বন্দ্ব সমাস বলা হচ্ছে। আমি বললাম যে দ্বন্দ্ব কি কি অর্থে? সংঘাত, মিলন, জোড়া। আমরা জোড়া অর্থে ব্যবহার করব, আর মিলন অর্থে দ্বন্দ্ব শব্দটি সমাসের ক্ষেত্রে ব্যবহার করব। এখন দেখো, আমরা কি কি অব্যয় ব্যবহার করি। আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ও এবং আর এই তিনটি অব্যয় ব্যবহার করি। কি কি? ও এবং আর এই তিনটি সংযোজক অব্যয় ব্যবহার করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ও অব্যয়টি ব্যবহার করি। দ্বন্দ্ব সমাস চেনার আরো একটি কৌশল হচ্ছে যে এটি কি থাকবে? জোড়া জোড়া। দেখো, মা বাবা, হাট বাজার, ধর্ম, সত্য সত্য, চা বিস্কিট, এরকম জোড়া জোড়া যখন থাকবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর এই সমাসে বিশেষ্য বিশেষ্য, তারপরে হচ্ছে বিশেষণ বিশেষণ। যেমন দেখো, ভালো মন্দ, পড়ালেখা, বিশেষণ বিশেষণ। আবার কখনো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ, পড়া লেখা, তারপরে বিশেষ্য বিশেষ্যের সাথে কি হয়? সমাস হয়। তাহলে এই পদও আমাদেরকে ভালো করে জানতে হবে যে কোনটি বিশেষ্য পদ, কোনটি ক্রিয়া বিশেষণ পদ, কোনটি বিশেষণ পদ। সেক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব সমাস নির্ণয় করা সহজ হয়ে যাবে। এরপর দ্বন্দ্ব সমাস অনেক প্রকার আছে। আমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমার সমাসের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে দ্বন্দ্ব সমাস। এজন্য আমি কিন্তু শুরুতেই তোমাদের সহজ বিষয়টি দিয়েই শুরু করেছি। তাহলে আমরা আজকে দ্বন্দ্ব সমাস অনেক প্রকার আছে, সেই সব প্রকারকে আমরা সাধারণ দ্বন্দ্বের মধ্যে নিয়ে গিয়েছি। আর অলুক দ্বন্দ্ব আছে, একশেষ দ্বন্দ্ব আছে, বহুপদী দ্বন্দ্ব সমাস আছে। এই সাধারণ দ্বন্দ্বের মধ্যে আছে তোমার বিপরীতার্থক, মিলনার্থক, বিরোধার্থক, সমার্থক, অনেক প্রকারের দ্বন্দ্ব সমাস আছে। সংখ্যাবাচক দ্বন্দ্ব আছে। সবগুলোকে আমরা সাধারণ দ্বন্দ্বের মধ্যে ফেলেছি। আর বাকিগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব ও বহুপদী দ্বন্দ্ব সমাস। সাধারণ দ্বন্দ্ব যেমন হাট বাজার, হাট ও বাজার, তারপরে 7, 5, 9, 6, এগুলো হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। তারপরে চা বিস্কিট, তারপরে অহিনকুল, ছোট বড় হচ্ছে বিপরীতার্থক, আর অহিনকুল হচ্ছে দা কুমড়া, এগুলো হচ্ছে বিরোধার্থক। আমি একটু লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, অহিনকুল। দেখো, প্রথমেই আমি কিভাবে এটাকে চিহ্নিত করব। দেখো, এটা একটা জোড়া। ওহি মানে হচ্ছে সাপ, আর নকুল মানে হচ্ছে বেজি। তাহলে এটা একটা জোড়া। তাহলে শুরুতেই আমরা এটা ধরবো যে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো, দুটাই হচ্ছে বিশেষ্য। আমরা জানি দ্বন্দ্ব সমাসে বিশেষ্যের সাথে বিশেষ্যের, বিশেষণের সাথে বিশেষণের, ক্রিয়া বিশেষণের সাথে ক্রিয়া বিশেষণের কি হয়? সমাস হয়। আর এটা হচ্ছে বিরোধার্থক। আমরা জানি যে ওহি আর নকুলের সাথে হচ্ছে তোমার একটা কি শত্রুতার সম্পর্ক। তাহলে এটা সম্বাস বাক্য কি হবে? ওহি ও নকুল। তারপরে আছে দা কুমড়া, দা ও কুমড়া। 9, 6 মানে কি জানো তো তোমরা? 9, 6 মানে এলোমেলো।
সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলা হয় কেন? সংখ্যাবাচক 9 ও 6 সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এরপর দেখো তারপরে দেখো ভাই বোন, এটাও সাধারণ দ্বন্দ্বের মধ্যে যাবে, ভাই বোন, ভাই ও বোন। তাহলে এটা হচ্ছে সমস্ত পদ, আর এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব হচ্ছে বিভক্তি লোপ যখন না পাই সেটাকে অলুক দ্বন্দ্ব বলা হয়েছে। তাহলে বিভক্তি লোপ না পেয়ে সমসমান পদে যে বিভক্তি থাকে সেটা লোপ না পেয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। বিভক্তি তোমরা জানো যে 7 প্রকারের বিভক্তি আছে, আমি এর আগে শিখিয়েছিলাম তোমাদেরকে। তো দেখো যে পথে প্রবাসে, হাতে কলমে, এটাও দেখো জোড়া জোড়া, দুধে ভাতে, বনে বাদারে। এক্ষেত্রে সাধারণত আরেকটা আছে আদায় কাজ কলায়, আদায় কাজ কলায়। এক্ষেত্রে সপ্তমী বিভক্তি দেখো এ, এ সপ্তমী বিভক্তি যুক্ত হয়। তাহলে যে বিভক্তির লোপ না পেয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে তাকে আমরা কি বলছি? অলুক দ্বন্দ্ব সমাস বলছি। দেখো পথে ও প্রবাসে, তাহলে কি হবে? এটা হবে হাতে ও কলমে। আমরা 3টি সংযোজক অব্যয় দেখেছি, তার মধ্যে কিন্তু ও অব্যয়টি বেশি ব্যবহৃত হচ্ছে। হাতে ও কলমে, দুধে ও ভাতে, বনে ও বাদারে, আদায়, এই যে অন্তস্থ অ একটা হচ্ছে বিভক্তি, এটা কিন্তু লুপ্ত না হয়ে সমস্ত পদ গঠিত হচ্ছে। আমরা যখন ব্যাস বাক্য করছি আদায় ও কাজকলায়, এটা রয়ে গেছে। তাহলে বিভক্তি যদি লুপ্ত না হয় বা লোপ না পায় তাহলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে তাকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলছি। শেষ পদ অনুযায়ী যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে আমরা কি বলছি? একশেষ দ্বন্দ্ব। শেষ কথাটি রয়েছে, শেষ পদ অনুযায়ী যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে কি বলছি? একশেষ দ্বন্দ্ব। দেখো এখানে একটি শব্দ আছে আমরা, সে, এটাকে যখন আমরা ভাঙছি, সে, তুমি ও আমি, সে, তুমি ও আমি। শেষ পদের আগে আমরা কিন্তু অব্যয় পদ ব্যবহার করছি। এখানে 3টি পদ রয়েছে, সে, তুমি ও আমি। আমি থেকে কিন্তু আমরা, এজন্য বলা হচ্ছে যে শেষ পদ অনুযায়ী যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে কি বলা হচ্ছে? একশেষ দ্বন্দ্ব বলা হচ্ছে। তাহলে এটার সাথে মিল রেখে শেষে এই এরকম রাখতে হবে। তারপরে দেখো সে ও তুই, এখানে কিন্তু উত্তম পুরুষ নাই, তোরা, তুই থেকে তোরা। আপনারা, সে ও আপনি, আপনি থেকে কিন্তু আপনারা। এজন্য বলা হচ্ছে শেষ পদ অনুযায়ী যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে কি বলা হচ্ছে? একশেষ দ্বন্দ্ব বলা হচ্ছে। তাহলে এটার সাথে মিল রেখে তুই থেকে তোরা, আপনি থেকে আপনারা, আমি থেকে আমরা গঠিত হয়েছে। এটা খুবই সহজ, আর পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই আমরা এই সমস্ত পদটি আসে। তোমরা এর জন্য ভালো করে এটা শিখবে। এরপরে দেখো দ্বন্দ্ব সমাসের শেষ যে ভাগটি আছে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব নামের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পদ মিলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? বহুপদী দ্বন্দ্ব। 3 বা ততোধিক পদ নিয়ে, 3 বা ততোধিক পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে কি বলা হচ্ছে? বহুপদী দ্বন্দ্ব বলা হচ্ছে। দেখো এখানে সমস্ত পদে কয়টা আছে? 1 2 3 4। আরো একটা সুবিধা মানে চিনবার কৌশল হচ্ছে যে হাইফেন দেওয়া থাকে। আমরা যখন এটাকে ব্যাস বাক্য করব
তখন হাইপেন উঠে গিয়ে এটা কি হবে, কমা হয়ে যাবে। সকাল, দুপুর, সন্ধ্যা ও শেষেরটার আগে হচ্ছে তোমার অব্যয়পদ ব্যবহৃত হবে। সেক্ষেত্রে তুমি এবং ব্যবহার করতে পারো, ও ব্যবহার করতে পারো। তাহলে এখানে কয়টা পদ আছে? 4। আমরা সংজ্ঞার মধ্যে দেখলাম 3 বা ততোধিক পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত। আমরা হাইপেনগুলো উঠিয়ে দিয়ে কমা ব্যবহার করেছি। তাহলে এটা কি হবে বলো? নাচ, হাইপেন উঠে গিয়ে নাচ, গান ও বাজনা। স্বর্গ, কমা, মর্ত ও পাতাল। তেল, নুন, লাকড়ি। সাহেব, বিবি, গোলাম। তারপরে হাত, পা, চোখ, নাক, কান, গলা বিশেষ্য এরকম থাকে, সেটাও হচ্ছে কিন্তু বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস জোড়া জোড়া থাকে, ও এবং আর অব্যয়পদ ব্যবহৃত হয়, দুইটাই বিশেষ্য হয় এবং উভয় পদ প্রাধান্য পায়, দুটাই বিশেষণ হয়, দুটাই ক্রিয়া বিশেষণ হয়। তারপরে হচ্ছে তোমার উভয় পদই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। এগুলোই হচ্ছে তোমার কি দ্বন্দ্ব সমাস। চিনে রাখার বা মনে রাখার হচ্ছে কৌশল। এরপরে আমরা হচ্ছে দ্বিগু সমাসে চলে যাব। দ্বিগু দ্বন্দ্ব সমাসের পরে যে সমাসটি সবচেয়ে সহজ সেটা হচ্ছে দ্বিগু সমাস। দ্বি মানে কিন্তু এখানে এটা দেখো, এর নামের মধ্যে কিন্তু সংখ্যাবাচক শব্দ রয়েছে 2। দ্বি মানে হচ্ছে কি 2। তাহলে যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলা হচ্ছে? দ্বিগু সমাস বলা হচ্ছে। এখন এখানে দেখো সংখ্যাবাচক শব্দ পূর্বে, দেখো প্রত্যেকটা সংখ্যাবাচক শব্দ পূর্বে আছে। পঞ্চ মানে 5, শত মানে 100, সপ্ত মানে 7, এই পশুর এই মানে 5, তে মানে 3। তাহলে সংজ্ঞার মধ্যে আছে যে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসবে এবং সমাহার শব্দটি বসবে, তাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস বলবো। এবং সংখ্যাবাচক শব্দ বসবে এবং পরেরটা কিন্তু বিশেষ্য হবে। বিশেষ্য যদি হয় তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এটা হচ্ছে সমস্ত পদ। আর ব্যাস বাক্য দেখো, ব্যাস বাক্য দেখো, তে এখানে 3, তে মানে হচ্ছে 3, তে মাথার সমাহার। ব্যাস বাক্যে সমাহার কথাটি ব্যবহৃত হবে। দ্বিগু সমাসে ব্যাস বাক্যে সমাহার কথাটি ব্যবহৃত হবে। পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার। তারপরে হচ্ছে শত অব্দের সমাহার। এই সপ্তর্ষি মানে সপ্ত মানে 7, সপ্ত ঋষির সমাহার। পশুরি, এটা অনেকবার আসে পরীক্ষায়, পশুরি 5 শেরের সমাহার হচ্ছে পশুরি। দ্বিগু সমাসটা অনেক সহজ, তোমরা যদি বুঝে নিতে পারো, মনোযোগ সহকারে ক্লাসটি করো, তাহলে অবশ্যই এটা বুঝতে সহজ হবে, কষ্ট বা দুর্বোধ্য হবে না। যে সমাসের সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, আমি দেখিয়ে দিলাম সংখ্যাবাচক শব্দ পূর্বে এবং সমাহার শব্দটি ব্যবহৃত হবে, তাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস বলবো। সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকবে পূর্ব পদে, আর পরপদে থাকবে বিশেষ্য পদ, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আর সংখ্যাবাচক শব্দ থাকলেও কখনো কখনো দ্বন্দ্ব সমাস হয়। যেমন দেখো 9-6, 7-5, এরকম যদি হয়, উভয় পদ প্রাধান্য পায়, সেক্ষেত্রে কিন্তু সেটা দ্বন্দ্ব সমাস হয়ে যাচ্ছে। আবার সংখ্যাবাচক শব্দ থাকলেও কোনো পদকে না বুঝিয়ে অন্য কোনো যদি অর্থ বোঝায়, সেটা কিন্তু বহুব্রীহি হয়ে যাবে। যেমন দোনলা, তারপরে হচ্ছে চৌচালা, চৌচালের সমাহার, সেক্ষেত্রে আমরা কি বলছি? দ্বিগু সমাস। আর চৌচালা যার যখন ব্যবহার করছি সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে? বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে। তাহলে দ্বিগু সমাস বোঝার কৌশল কি হবে? প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে সমস্ত পদে, আর
বড় পদটা থাকবে বিশেষ্য পদ, তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস হবে। আমি কয়েকটি কমেন্টে কয়েকটি সমস্ত পদ দিয়ে রাখবো, তোমরা সেগুলো করে তোমরা কমেন্টে আবার লিখবে, এগুলো বাসায় বসে লিখবে। তোমাদের যে বাংলা দ্বিতীয় পর্যায়ের খাতা আছে সেখানে তোমরা এগুলো করবে। আর যদি কোনোটি বুঝতে সমস্যা হয়, আমাদের যে গ্রুপ আছে দ্বাদশ শ্রেণীর গ্রুপ, সেই গ্রুপে তোমরা লিখবে, সমস্যার কথা জানাবে, আমরা সেখানে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। তো আজকে আমরা দ্বন্দ্ব ও দ্বিগু সমাস নিয়ে আলোচনা করলাম, শিখলাম। যে কোনো সমস্যা যদি থাকে সেগুলো তোমরা আমাদের গ্রুপে আলোচনা করবে, লিখবে, আমি সেখানে তোমাদের সমস্যার সমাধান করে দেব। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা সমাসের আরো দুটি সমাস নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।